এ বিষয়ে বিস্তারিত জানবো। রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি আলোচনায় যাব, তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি। একসময় উত্তরের মানুষের যে জীবনরেখা তিস্তাকে বলা হতো, সেই তিস্তা কিন্তু উত্তরের মানুষের এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসময়ের বন্যায়, ভাঙ্গন, প্লাবনে প্রতি বছরে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে তিস্তা অববাহিকার উত্তরের যে 5 জেলা। এর মধ্যে আপনারা জেনে থাকবেন, উত্তরের 5 জেলায় শুরু হয়েছে মতবিনিময়। পাওয়ার চায়না সরাসরি তিস্তা অববাহিকার মানুষের সাথে মতবিনিময় করছেন সমন্বিত তিস্তা যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন এবং চূড়ান্ত সমীক্ষার জন্য। আমরা আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন তিস্তাপাড়ের মানুষ। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি। আপনারা তো দীর্ঘ সময় আন্দোলন করছেন, আপনারা এই যে মতামত নিচ্ছে পাওয়ার চায়না, এর মধ্য দিয়ে আপনারা কি মনে করছেন, এটি ইতিবাচক দিকে যাচ্ছে কিনা তিস্তা মহাপরিকল্পনার যে দাবি আপনাদের? হ্যাঁ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই, জলাধার নির্মাণ, আরো 6 দফা দাবিতে আমরা 15 সাল থেকে আন্দোলন করে এসেছি। এটা যখন পাওয়ার চায়না 2016 সালে 3 বছর ব্যাপী এটা সমীক্ষা শেষ করে, এটা চূড়ান্ত পর্যায়ে যখন যায়, এটা অর্থায়ন এবং 22 সালে কিন্তু এখানে চীনের রাষ্ট্রদূত আসে অর্থায়ন দেওয়া যাবে কিনা। চূড়ান্ত যাওয়ার পরেই 23 সালে এসে জটিলতা তৈরি হয়, তারপরে কিন্তু এটা থমকে দাঁড়ায়। এই সরকার ক্ষমতায় আসার পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে চীনের পাওয়ার চায়নার সঙ্গে যেটা এমইউ চুক্তি ছিল, তারা এটা নবায়ন করে এবং তারা আবার নতুন করে বলে যে তারা এটা আমরা সমীক্ষা করব। এবং তিস্তা পাড়ের মানুষের কাছে পাওয়ার চায়নার টিম এখানে এসছে, পানি উন্নয়ন বোর্ড, এটা মনে রাখতে হবে, এটা বাংলাদেশের প্রকল্প। এখানে আপনার এক্সপার্ট হচ্ছে পাওয়ার চায়না, যারা এই নদীটা খনন করবে, নদীর 2 তীর সংরক্ষণ করবে এবং যারা এখানে 2 তীর সংরক্ষণ করার পর তারা বলতেছে যে এখানে 174 বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে। এই উদ্ধারকৃত জমিতে তারা স্যাটেলাইট টাউন, পর্যটন, কৃষি, টেক্সটাইল এবং চালু করবে। তো এইটার এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এটা কিন্তু আমরা আপনারা তো দীর্ঘ সময় আন্দোলন করছেন, এটি আসলে কেন জরুরি হয়ে পড়েছে? মানে তিস্তা আমরা দেখছি যে 240 বছর বয়সী তিস্তা কখনোই সংস্কার হয়নি, এটি কেন এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আপনারা মনে করছেন? আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, তিস্তা নদী এখন 12 মাসি নদী না, তিস্তা এখন মৌসুমী নদী। 240 বছর ধরে তিস্তার কোনো পরিচর্যা করা হয় না। প্রতি বছরের পলি জমে তিস্তার বুকটা সমতলের চেয়ে বড় উঁচু হয়ে গেছে। তিস্তা এখন অনেক ছুট চ্যানেল তৈরি হয়েছে। তিস্তা শুধু বর্ষাকালেই না, খরাকালেও তিস্তায় বন্যা হয়। এলাকার মানুষের কথা হচ্ছে, যদি আমরা এই তিস্তার চ্যানেলটাকে একমুখী করতে পারি, নদী যদি গভীর করতে পারি এবং 2 তীর সংরক্ষণ করতে পারি, ভাঙনের হাত থেকে, অকাল বন্যার হাত থেকে, হরকা বন্যার হাত থেকে আমরা রক্ষা পাবো। এবং কৃষকের কথা হচ্ছে, চরের কৃষি হিডেন ডায়মন্ড, প্রতি বছর যে ভুট্টা, আলু, পেঁয়াজ, বাদাম, মরিচ উৎপাদন হয়, এটা দিয়ে তারা জীবন উৎপন্ন করে এবং এটা গোটা দেশকেও তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। আপনারা জানেন যে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এক ধরনের ভূ রাজনৈতিক বিষয় রয়েছে এবং চীন বিনিয়োগ করতে চায়, সে জায়গায় ভারতের এক ধরনের হস্তক্ষেপ রয়েছে। সবকিছু মিলে আপনাদের এক ধরনের প্রস্তাবনা রয়েছে। আমরা যদি এটা নিজস্ব বিনিয়োগে করতে যাই এবং আপনাদের যে প্রস্তাবনা, সেটি আসলে কিভাবে বাস্তবায়ন সম্ভব? এখন কথা হলো, ভূ রাজনীতির এখানে অনেকেই বলে চীনের প্রকল্প। এটা তো আমরা পদ্মা সেতু তো 4 বিলিয়ন টাকা, এটা তো অল্প টাকায় 1 বিলিয়ন টাকা লাগতেছে আর কি। তাহলে এইটা আমরা বলতেছি যে টাকাটা বড় কথা না। এখানে যদি সহজ শর্তে দীর্ঘমেয়াদে স্বল্প সুদে যে কেউ এই প্রজেক্টে ঋণ দিতে পারে, পাওয়া চায় না কিন্তু কাজটা করবে। কিন্তু চীন সরকার ঋণ দিতে পারে, ভারত দিতে পারে, জাইকা দিতে পারে। তারা যদি ঋণ না দেয়, আমরা বলতেছি নিজস্ব অর্থায়নে করা যেতে পারে। সেটা হচ্ছে একটা তিস্তা কর্তৃপক্ষ গঠন করা, তিস্তা বহুমুখী বন্ড সঞ্চয়পত্রের মতো ছাড়া। এবং আজকে ইউরোপে এবং চায়নাও কিন্তু অভ্যন্তরীণ পুঁজি সংরক্ষণের জন্য কিন্তু এই বন্ড কেনে। এইটা করলেই কিন্তু তিস্তা পাড়ের মানুষ এবং দেশবাসী কিন্তু, প্রবাসীরা কিন্তু এই তিস্তা বন্ড কিনবে এবং একটা অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহ হবে। এবং তিস্তা পাড়ের মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে, যদি কেউ টাকা না দেয় তাহলে যে প্রাক্কলিত পরিকল্পনা মোতাবেক এই কাজটা এই সরকারের আমলে আমরা
চালু করতে বলতেছি, তারপরেই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যদি বিদেশি বিনিয়োগ পাওয়া না যায় তাহলে নিজস্ব অর্থায়নও করা সম্ভব তিস্তা মহাপরিকল্পনা। আমরা শুনছিলাম যে দীর্ঘ সময় ধরে তিস্তার ভাঙনে যেভাবে তিস্তা পাড়ের অবহিকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গা থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কেন জরুরি, সবকিছু মিলে আমরা আলোচনা করছিলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এবং আমার সাথে অতিথি ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।